তোমাতেই আসক্ত পর্ব ২১। ব্যালকনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে আদ্রিতা। আসমানে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে, ঠিক তেমনভাবেই মেঘ জমেছে আদ্রিতার হৃদয়ে। ১৫-১৬ ঘন্টা হবে এক ফোঁটাও পানি পেটে পড়েনি। তার সামনে হাজার রকমের খাবার সার্ভ করা হয়েছে, কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে না। আবরার তাসনিনকে না দেখা অবধি গলা দিয়ে খাবার নামবে না। ওর হাতে ছোট্ট একটা ফোন। এই ফোনটি চুরি করে এনেছে টনির কক্ষ থেকে। ৩ ঘন্টা যাবৎ কয়েকশো বার কল করে আবরারের নাম্বারে, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আদ্রিতার ভয় হয়, ক্ষণে ক্ষণে মনে হচ্ছে হারিয়ে ফেলল বোধহয় আবরারকে। আর কখনোই দেখতে পাবে না গম্ভীর ওই মুখখানা, আর চুমু খাবে না বেপরোয়া ভঙ্গিমায়। কষ্টে জর্জরিত করে তুলবে না আদ্রিতাকে, বলবে না লাগামহীন কথা। যতবারই এই কথাগুলো মনে পড়ছে ততবারই বুকখানা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ছুটে চলে যেতে ওই মানুষটার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, অসহায় ভঙ্গিমায় বলতে ইচ্ছে করছে, এই বিরহ সহ্য করতে পারছি না আমি, প্লিজ দূরে সরিয়ে দিয়েন না আমায়, আপনাকে ছাড়া বাঁচতে কষ্ট হয়। ভাবতে ভাবতে পুনরায় কল করে আবরারের নাম্বারে, এবারও বন্ধ বলে। আদ্রিতা অক্ষিপল্লব বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে, বিড়বিড় করে আওড়ায় প্রিয় গানের দুটো লাইন। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যতন করে যাই, যদিও তুমি বহু দূরে, আমি আজও পাগল তোমার ওই প্রেমে। গিয়েছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুঁতে পারতাম তোমাকে, স্বপ্ন বা সত্যি হোক, এ দূরত্ব হয়ে যেত যে। গান শেষ হতেই দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে আদ্রিতার চোখ বেয়ে। বাইরে থেকে আওয়াজ আসছে, আদ্রিতা চেঞ্জ করে নাও, আমরা বেরোবো। ইমা বেগম বলল কথাখানা। এই কণ্ঠ চেনে আদ্রিতা। চিনবে না? গতকাল এই বাড়িতে মহিলাটি এসেছিল। আদ্রিতা নিজে চোখে দেখেছে তাকে বাবার সঙ্গে হেসে হেসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। দুজন একসাথে খাবার খেলো, কত ভালোবাসা তাদের। আদ্রিতা অভিশাপ দেয় না, বরং দোয়া করে আল্লাহ তাদের ভালো রাখুক। আদ্রিতার মতো এতিম যেন ওনাদের ছেলেমেয়ে না হয়। বাবা মা ছাড়া বড় হওয়া বড্ড যন্ত্রণার। হাসপাতালের পাশেই বিশাল বড় ফুটবল মাঠ। সেই মাঠে একখানা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আবরার তাসনিন হোটেল থেকে বেরিয়ে নিজের লাম্বরগিনিতে বসে পড়ে। সিয়ামকে দুজন গার্ড ধরে এনে গাড়িতে বসায়। হাঁটাচলা করতে বড্ড কষ্ট হচ্ছে তার। ডাক্তার ছাড়তে চাচ্ছিল না, কিন্তু আবরার জোর করে রিলিজ করিয়েছে। 10 মিনিটের মধ্যেই গাড়িখানা হেলিকপ্টারের কাছাকাছি গিয়ে থামে। আবরার নিজে নেমে সিয়ামকে নামায়। এখানেও কিছু সংখ্যক মানুষ রয়েছে, তারা সিয়ামকে হেলিকপ্টারে বসাতে সাহায্য করে। দুজন বসতে হেলিকপ্টার উড়তে শুরু করে, একদম প্লেনের কাছাকাছি গিয়ে থামে। আদ্রিতা প্লেনের সিঁড়ি দিয়ে উঠছে, তখনই হেলিকপ্টারের আওয়াজ পায়। মন বলে এখানে আবরার এসেছে, কিন্তু মস্তিষ্ক বলে ধুর, সে কি করে জানবে। মন এবং মস্তিষ্কের যুদ্ধের মাঝে ইমা বেগম চাপা স্বরে বলে, দাঁড়িয়ে পড়লে কেন, পেছনে আরও মানুষ রয়েছে। আদ্রিতা হেলিকপ্টারের পানে এক পলক তাকিয়ে উঠে পড়ে, নিজের জন্য বরাদ্দকৃত সিটে গিয়ে বসে। তার পাশে বসে ইমা বেগম। আরিফ তার দুটো সন্তানকে নিয়ে পেছনের সিটে বসেছে, আর টনি অন্য সিটে। আদ্রিতা প্লেনের জানলা দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হঠাৎ তার নাকে সুমুখ পারফিউমের ঘ্রাণ আসে। এই পারফিউম আবরার ব্যবহার করে। এই সুঘ্রাণ শুধুমাত্র আবরারের গায়েই পাওয়া যায়। আদ্রিতার কলিজা লাফিয়ে ওঠে। চাতক পাখির মতো এদিক ওদিক নজর ঘুরিয়ে
খুঁজতে শুরু করে। মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমার মানুষটির সঙ্গে একবার দেখা করিয়ে দিন, একটা বার তার মুখখানা দেখতে চাই। আদ্রিতাকে ছটফট করতে দেখে ইমা বেগম ধমকে বলে, চুপচাপ বসো, এমন করছো কেন? তোমার আবরা তাসনিন এখানে নেই, আর আসবেও না। আদ্রিতা মৃদু হেসে বলে, আসবে, আমার আবরার আসবে। ইমা বেগম বলে, ওভার কনফিডেন্স ভালো নয়, 24 ঘন্টা হয়ে যাবে তোমায় তুলে নিয়ে এসেছি। এসেছে সে? আদ্রিতা মাথা নিচু করে ফেলে, বিড় বিড় করে বলে, আসবে উনি, আসবে, 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 আসতেই হবে, 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 হবে। ইমা বেগম শোনে না আদ্রিতার কথা। সে তার মতো ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যে বিমানওয়ালা হুঁশিয়ারি দিয়েছে এখনই প্লেন চলতে শুরু করবে। আদ্রিতা সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বড্র ক্লান্ত লাগছে। আবরার আসছে না কেন? এই টেনশনে মাথা যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটু ঘুমানোর প্রস্তুতি নেয়। প্লেনের দুটো সিট দখল করে ঘুমিয়ে আছে আদ্রিতা। একটা সিটে জড়সড় হয়ে বসে আছে ইমা। যখন তখন আদ্রিতা লাথি মেরে দেবে আর সে ধপাস করে পড়ে যাবে নিচে। আর ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে ঘুম ছুটিয়ে দিতে, কিন্তু প্লেনে আবরা থাকতে পারে ভেবে নিজেকে দমিয়ে রেখেছে। বলা বাহুল্য, ইমা বেগম মনে মনে বেশ ভয় পেয়ে আছে। আদ্রিতা সিটের পাশাপাশি 3.5 নম্বর সিটে বসে আছে আবরার। ইচ্ছে করে এই সিট বেছে নিয়েছে যাতে দেখতে পারে তার পাখিকে। সিয়াম পাশের সিটে ঘুমিয়ে আছে, তার মাথা আবরারের কোলে। ঘুমন্ত আদ্রিতাকে বেশ অনেকটা সময় নিয়ে দেখে আবরার। এক পর্যায়ে সামান্য নড়ে ওঠে আদ্রিতা। আবরারের কপালে ভাঁজ পড়ে। চিন্তিত দেখায় মুখখানা। ডান হাত দিয়ে কপাল চুলকে কিছু একটা ভাবে, তারপর নোটপ্যাড হাঁটতে নেয়। গভীর মনোযোগ দিয়ে ইংরেজিতে কিছু একটা লেখে। লেখা শেষ হতেই শুকনো কাশি দেয়। ইমা বেগম চমকায়। কাশির আওয়াজটা পরিচিত মনে হয়, তাই এদিক ওদিক নজর ফিরিয়ে খুঁজতে থাকে। অবশেষে পেয়েও যায় দুটো সিটের পর। উনি তাকাতেই আবরার নোটপ্যাড দেখায়, যেখানে লেখা ছিল, আমার বউ পড়ে গেলে বা ব্যথা পেলে গোটা প্লেন তছনছ করে ফেলবো, বি কেয়ারফুল। ইমা বেগম আবরারের থেকে নজর ফেরায়। নিজের কপালে 2-4টে থাপ্পড় মেরে বিড়বিড় করে বলে, কোন দুঃখে যে এই পাগল বউকে কিডন্যাপ করেছিলাম। আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিন। আদ্রিতা পেটের ওপর হাত দিয়ে শক্ত করে ধরে রাখে, যাতে নড়াচড়া করলেও পড়ে না যায়। এটা দেখে হাসে আবরার। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে নেয় আরিফ এবং তার 2 সন্তানকে, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটার বয়স 11-12 হবে, আর ছেলেটার 5-6 বছর। বাবার সঙ্গে গল্প করছে তারা। চোয়াল শক্ত করে ফেললো আবরার। বিড়বিড় করে বলল, গড প্রমিস পাখি, তোমাকে যারা এতিম করেছে, তোমার মা যাদের জন্য দুনিয়া ছেড়েছে, তাদের বাচ্চাদেরকে আমি রাস্তায় বসিয়ে ছাড়ব। আবরার তাসনিন ছেড়ে দেবে না কাউকেই। কতক্ষণ ঘুমিয়েছে জানা নেই আদ্রিতার, তবে চোখ খুলতেই মাথা চক্কর দিয়ে ওঠে। মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবে। 2 হাতে মাথা চেপে উঠে বসে। ইমা বেগম পাশেই বসে ফোন দেখছে। আদ্রিতা নিচু স্বরে বলে, ওয়াশরুম যাব। চমকায় ইমা বেগম। হাত ফসকে ফোনখানা পড়ে যায়। চোখ দুটো বড় বড় হয়ে যায়, যেন কোটর থেকে বেরিয়ে আসবে। আদ্রিতা ভ্রু কুঁচকে ফেলে। ইমা বেগমের রিয়াকশন দেখে ভাবে, ওয়াশরুম যাওয়ার কথা শুনে এভাবে চমকালো যেন কোনো বড় ধরনের ক্রাইম করে ফেলেছি। ওয়াশরুম কেন যাবে? কি দরকার? বমি পাচ্ছে, তাছাড়া পালিয়ে যাচ্ছি না আমি। প্লেন থেকে লাফ দেব না, ভয় পাবেন না। ইমা বেগম বিড়বিড় করে বললে, ভয় তো প্লেনে বসেই আছে। কি বললেন? কিছু না। আদ্রিতা মাথা দুলিয়ে চলে যায়। যেমন বর তেমন বউ। ওয়াশরুমে এবার কি কাণ্ড ঘটায়। বাকিটা শেষ করার আগেই পেছনে কারোর অস্তিত্ব টের পায়। নিচু স্বরে বলছে, আপনিও চলুন।
ইমা বেগম ঘাবড়ে গিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। আবরারকে দেখে দাঁতে দাঁত চেপে বলে, আমি কেন যাব? শ্বশুরের বেয়াদব বউ, পাবলিক ওয়াশরুম ওটা, যে কেউ ডিস্টার্ব করতে চলে যাবে, সো আপনি পাহারা দেবেন, চলুন। বলেই আবরার চলে যায়। ইমা বেগম নিজের কপালে 4-5টা থাপ্পড় মারে, বিরক্ত স্বরে বলে, কোন পাগলের পাল্লায় যে পড়লাম আল্লাহ। চোখে মুখে পানি দেয় আদ্রিতা। বহুদিন পরে আয়নায় নিজের মুখটা দেখল। ধপধপে ফর্সা নয় সে, তবে কালোও নয়। মা বলতো তার মুখখানায় অনেক মায়া রয়েছে। সেই মায়াবী মুখখানা আজকে বিষণ্ণতায় ঘেরা। 2-3টা পিম্পলের দেখা মিলেছে গালে, চোখের নিচে ডার্ক সার্কেল, চুলগুলো উস্কো খুস্কো, সব মিলিয়ে পাগল দেখাচ্ছে তাকে। নিজেকে নিয়ে গবেষণা করার মাঝেই সুমুখ পারফিউমের সুঘ্রাণ নাকে লাগে। বড্ড চেনা এই পারফিউম, তার থেকেও বেশি চেনা এই পারফিউম ব্যবহারকারী মানুষটা। তার মানে যে মুখখানা দেখার জন্য ছটফট করছে আদ্রিতা, সেই মুখখানা আশেপাশেই রয়েছে। অপেক্ষার অবসান ঘটবে এখনই, দেখতে পাবে তাকে। মুহূর্তেই কলিজা কেঁপে ওঠে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, ঠোঁটের কোণে ফুটে ওঠে মিষ্টি হাসি, আর চোখ দুটো চকচক করে ওঠে নোনা জলে। পাগলের মতো এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে আকাঙ্ক্ষিত মানুষটাকে। দেখতে না পেয়ে অধৈর্য হয়, কাঁপা কাঁপা স্বরে বলে, আবরার, আমি জানি আপনি এখানেই আছেন, প্লিজ সামনে আসুন। তখনই অনুভব করে নিজের ঘাড়ে কারোর নিঃশ্বাস পড়ছে। পরপরই ওষ্ঠে বিচরণ অনুভব করে নিজের কানে। আবরার তাসনিন শান্ত স্বরে বলে, পাখি। আদ্রিতা পেছন ঘোরে। আবরারের 2 হাতে হাত দিয়ে কিছুটা সময় নিয়ে দেখতে থাকে গম্ভীর মুখখানা, কিন্তু কলিজা ঠান্ডা হচ্ছে না, তাই জড়িয়ে ধরে। তবুও কলিজা ঠান্ডা হচ্ছে না। পাগলের মতো শার্টের বোতামগুলো টেনে টেনে খুলতে শুরু করে আদ্রিতা। তারপর নাক ডুবিয়ে দেয় প্রশস্ত বুকে। বেশ অনেকটা সময় নিয়ে ঘ্রাণ শোকে। সুমুখ পারফিউমের সাথে আবরারের শরীরের ঘ্রাণ মিলে এক মাতাল করা সুবাস, যা পাগল করে তুলছে আদ্রিতাকে। কলিজা ঠান্ডা হচ্ছে এবার। শার্টের কলার ছেড়ে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে। কখনো চুমু খেতে থাকে, কখনো মাথা ঘষতে থাকে, যেন ঢুকে যেতে চাইছে বুকের ভেতর। আবরার আদ্রিতার মাথায় হাত রাখে, পাগলামি অনুভব করে বেশ খানিকটা সময় নিয়ে। তারপর নরম স্বরে বলে, রিল্যাক্স পাখি, আই হ্যাভ কাম। আদ্রিতা শান্ত হয় না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে। অনুনয়ের স্বরে বলে, আমাকে আপনার বুকের ভেতর ঢুকিয়ে রাখুন, কেউ নিতে আসলে বলবেন, সি ইজ মাই পার্সোনাল প্রপার্টি। আবরার ঠোঁট বাঁকিয়ে হাসে এবং বলে, হার্টবিট বেড়ে যাচ্ছে আমার, চুমু খাওয়ার ক্রেভিং উঠছে, কন্ট্রোললেস হয়ে পড়লে ওয়াশরুমেই রোম্যান্স শুরু করে দেব। আদ্রিতা লজ্জা পেয়ে ছেড়ে দেয় না আবরারকে, বরং ফিসফিস করে বলে, বিচের থেকে ওয়াশরুম অনেক ভালো। আবরার ফোঁস করে শ্বাস টানে। আদ্রিতাকে নিজে থেকে ছাড়িয়ে ওষ্ঠজোড়া পুড়ে নেয় নিজের ওষ্ঠের ভাঁজে। ওষ্ঠের সংঘর্ষণ এবং অবাধ্য হাতের বিচরণে মুহূর্তে অস্থির করে তোলে আদ্রিতাকে। ব্যথায় জর্জরিত হয়ে মৃদুস্বরে গুঙিয়ে ওঠে। আবরার ছেড়ে দেয়। হাতের উল্টো পিঠে ওষ্ঠ মুছে রাগান্বিত স্বরে বলে, কেঁদে কুটে ডাকছিলে কেন? তোমার আহ উহ শোনার জন্য? আমাকে সামলানোর এবিলিটি নেই, এসেছে বিচ অ্যান্ড ওয়াশরুমের জাজ করতে, ইডিয়েট। আদ্রিতা নিজ ওষ্ঠে হাত বুলায়। লাল রঙের রক্ত হাতে লেগে যায়। এমন করেন কেন আমার সাথে? মানুষ মনে হয় না? চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালায় আবরার। পরপরই চোখ খুলে জবাব দেয়, আবরার তাসনিন বেপরোয়া। তার পার্টনারকেও তো একটু বেপরোয়া হতেই হবে, তাই না? আদ্রিতা জবাব দেয় না। ডার্ক রোমান্স সহ্য করতে না পারা অবধি আমায় ডাকবে না। কিছু মুভি অ্যান্ড অডিও বুক দেব, সেগুলো।
বাকিটা শেষ করার আগে আদ্রিতা বলে, এত অবহেলা কেন আবরার? আপনাকে ভালোবাসি বলে? আপনাকে ছাড়া থাকতে পারি না বলে? আবরার জবাব দেয় না, শুধু তাকিয়ে থাকে টলমল করা আখি পল্লবের পানে। আমাকে মেরে ফেলুন আবরার, তবুও অবহেলা করিয়েন না, দূরে সরিয়ে রাখেন না। এক দূরত্ব সইতে পাচ্ছি না আমি। সারা জীবন একসঙ্গে থাকার জন্য মাঝে মধ্যে একটু দূরে যেতে হয় পাখি। একদিন সমস্ত অন্ধকার কেটে যাবে, আমাদের কাছের মানুষগুলো শান্তিতে ঘুমিয়ে পড়বে। সেই দিন আবরার আদ্রিতা আবারও এক হবে, এই দূরত্বের সমাপ্তি ঘটবে। ততদিন পর্যন্ত তোমার হাতের ঘড়িটা খুলবে না। আসছি পাখি। ব্যাস, ঠিক যেভাবে এসেছিল আবরার তাসনিন সেইভাবেই চলে যায়। আদ্রিতা হাঁটু মুড়ে বসে হু হু করে কেঁদে ওঠে। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার। আবরার তাসনিন চলে গেল, আবারও হারিয়ে ফেলল আদ্রিতা। এত কাছে পেয়েও ধরে রাখতে পারল না, এতটা অনুনয় করেও আটকাতে পারল না পাষাণ মানুষটাকে। যতটা কষ্ট আমাকে দিয়েছেন ঠিক ততটা কষ্ট আপনাকে পেতে হবে আবরার। অবহেলা অবহেলা খেলাটা আপনি শুরু করেছেন, এবার শেষ করব আমি। বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করে। একে একে সকল যাত্রী নামতে শুরু করে। আবরার তাসনিনের জন্য হেলিকপ্টার এসে দাঁড়িয়ে আছে অনেক আগে থেকেই। এয়ারপোর্টে লাগেজ চেকিংয়ের ঝামেলা নেই। প্লেন থেকে নেমে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছে আবরার। সিয়াম ক্লান্ত, সে হেলিকপ্টারে উঠে পড়েছে ইতিমধ্যেই। আদ্রিতাকে নিয়ে ইমা বেগম প্লেন থেকে নামে। তার পেছনে আসছে আরিফ এবং তার দুটো সন্তান। ইমা বেগম তাকিয়ে থাকে আবরারের মুখপানে, যেন বোঝার চেষ্টা করছে পরবর্তী প্ল্যানিং। আদ্রিতাও এক পলক তাকিয়েছিল, তবে কয়েক সেকেন্ডের জন্য। পরপরই নিজে নজর ফিরিয়ে হাতে থাকা সোনালি রঙের ঘড়ির পানে তাকায়। কিছু একটা ভেবে খুলে ফেলে ঘড়িখানা এবং ফেলে দেয় দূর অজানায়। আবরার ব্যাপারটা খেয়াল করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তখনই সাগর নামক এক বিমানওয়ালা একটা লাগেজ এনে আবরারের হাতে দেয়। স্যার, এটাই ইমা চৌধুরীর লাগেজ। আই থিঙ্ক সব কিছু এখানেই রয়েছে। আবরার গম্ভীর স্বরে তাকে চলে যেতে বলে এবং নিজে উঠে পড়ে হেলিকপ্টারে। বিকট শব্দ তুলে ঘুরতে থাকে হেলিকপ্টারের পাখা। হাসপাতালে ভর্তি থাকা টনির ভাই মারা গিয়েছে। সকালেও তার সঙ্গে কথা হয়েছে টনির। ক্ষতগুলো শুকিয়ে গেছিল প্রায়, একটু আধটু হাঁটাচলা করতে পারত। ডাক্তার জানিয়েছে আজকালের মধ্যেই ডিসচার্জ করে নিতে পারবে, কিন্তু এখন কল করে জানালো হি ইজ নো মোর। কেউ হাসপাতালের বেডে ঢুকে শ্যুট করে দিয়েছে। টনি ঠিক জানে এটা আবরার তাসনিনের কাজ। ভাইকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত টনি। ছোট থেকে আজ অবধি ভাইয়ের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। সেই ভাইকেই চিরতরে হারিয়ে ফেলল। হাত ফসকে ফোনখানা পড়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই। ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে। ক্রোধ এবং দুঃখ দুটোই অক্ষিপল্লব ভিজিয়ে দিচ্ছে। বিড় করে বলে, একটা মেয়ের জন্য তুই যে ধ্বংসলীলা শুরু করেছিস আবরার তাসনিন, সেই ধ্বংসলীলায় তোকে জ্বালিয়ে মারবো আমি। যে মেয়ের জন্য এত পাগলামি, সেই মেয়েকে তোর জীবন থেকে চিরতরে সরিয়ে ফেলবো। এখানে আবরার থাকলে হয়তো জবাব দিত, আমার পাখির দিকে জাস্ট তাকিয়ে দেখ, তোর চোখ তুলে লুডো খেলবো। ইমা বেগম দূর থেকেই টনিকে লক্ষ্য করছে। কিছু একটা হয়েছে, বুঝতে সময় লাগে না, তাই এগিয়ে আসে। কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে? এনি প্রবলেম? টনি তাকায় ইমা বেগমের মুখপানে। ওই জানোয়ারের বাচ্চা আমার ভাইকে খুন করেছে। কেঁপে ওঠে ইমা বেগম, কান থেকে হাত সরিয়ে নেয়। শুকনো ঢোক গিলে শোধায়, আপনার ভাই মানে যে আদ্রিতার হাত ধরেছিল, তাকে মেরে দিয়েছে? টনি জবাব দেয় না, তবে চতুরিমা ঠিকই বুঝতে পারে। কলিজায় ভয়ে কেঁপে ওঠে ওনার। শুধু একবার হাত ধরে তাতেই দুনিয়া থেকে বিদায় করে দিল? আর ইমা বেগম তো কিডন্যাপ করে নিয়েছে, তার কি হাল করবে? হাত পা মৃদু কাঁপতে থাকে। তার সাজানো গোছানো সংসার তিল তিল করে গড়েছে সবটা। দুটো বাচ্চা রয়েছে, যদি তাদের কোনো ক্ষতি করে দেয়? আর ভাবতে পারছে না ইমা বেগম।
সে দৌড়ে চলে যায় তার কক্ষে। যাওয়ার সময় দেখতে পায় আদ্রিতাকে বাচ্চাদের সঙ্গে গল্প করছে। আজকেই তাদের সঙ্গে প্রথম আলাপ, অথচ দেখে মনে হচ্ছে কত বছরের আলাপ। ইমার ইচ্ছে হয় ওরা কী নিয়ে গল্প করছে সেটা শোনায়, তাই দরজায় আড়ি পাতে। শুনতে পায় তার 11 বছরের মেয়ে আয়ানার কথা। আমার পাপা ওয়ার্ল্ডের বেস্ট পাপা, আমি যখন যেটা বলি সেটা এনে দেয়, আমাকে এতগুলো ভালোবাসে। আর তোমার পাপা? আদ্রিতা জবাব দিতে পারে না, গলা ধরে আসছে তার। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে এবং বলতে, আমার পাপা আমায় ভালোবাসেনি, আমার পাপা আমার মাকে বাঁচতে দেয়নি, আমার পাপা আমার সুন্দর জীবন নষ্ট করে তোদের বেস্ট পাপা হয়েছে, আমাকে ঠটকিয়ে তোদের কাছে হিরো হয়েছে, কিন্তু বলতে পারে না। আপি বলো, তোমার পাপা তোমায় ভালোবাসে? আমার পাপা আমাকে ঘুম পাড়িয়ে দেয়, খাইয়ে দেয়, স্কুল নিয়ে যায়, আর মন খারাপ হলে বুকে নিয়ে গল্প শোনায়, আর আমাকে কেউ বকলে তাকে বকে দেয়। 5 বছরের বাচ্চা আরাফ বলে ওঠে। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে, আরাফের মাথায় হাত বুলিয়ে বলে, আমাকে কেউ কখনো ভালোবাসেনি, আমার কোনো ইচ্ছে কখনো কেউ পূরণ করেনি, আমাকে কেউ কখনো বুকে টেনে নেয়নি। এই পৃথিবীর সবথেকে হতভাগা মানুষ আমি, আমার পাপা মাম্মা কেউ নেই। আয়না বলে, কেন নেই? কোথায় গিয়েছে তারা? আমাকে ভালোবাসলে পাপ হবে, তাই তারা তাদের নতুন ভালোবাসা খুঁজে নিয়েছে। ইমা বেগম চলে যায়। রকিং চেয়ারে বসে একের পর এক সিগারেট টানছে আবরার। দৃষ্টি দূর আসমানে থালার মতো ভেসে থাকা চাঁদের পানে। চাঁদের গায়ে কিছু একটা রয়েছে, ঠিক কী হয়ে রয়েছে সেটা বোঝার চেষ্টা করছে হয়তো। সিয়াম আবরারের পাশেই বসে আছে। মনটা তার বড্ড খারাপ। নিজের জন্মভূমি বাংলাদেশ, এখানেই কাটে দীর্ঘ 24টা বছর। মা বাবা পরিবার সবই রয়েছে, তবে কেউ তার আপন নেই। তার জন্য কেউ অপেক্ষা করছে না। এই তো এয়ারপোর্ট থেকে কল করেছিল মায়ের নাম্বারে, তাকে জানালো বাংলাদেশে আসার খবর। তিনি মোটেও খুশি হলো না, বরং ব্যথিত স্বরে বলল, বাচ্চাদের নিয়ে চিটাগং এসেছি, ওদের পরীক্ষা চলছে, তুই থেকে যা কিছুদিন। ব্যাস, কল কেটে দেয়। আবরার গম্ভীর স্বরে বলে, ফাকিং ফ্যামিলি ড্রামা নিয়ে 100 হাত দূরে থাকবি, ডিসগাস্টিং লাগে। যাদের তোকে প্রয়োজন নেই তাদেরকে তোর প্রয়োজন কেন? সিয়াম একটু হাসে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আম্মু তার নতুন সংসার নিয়ে বিজি, ভেবেছিলাম একটু দেখা করব, এইটুকুই। আচ্ছা তুই বল, প্ল্যান কি? মাকে আনবি কবে? আজকে রাতেই। কি বলিস? কেমনে কি প্ল্যানিং তো বললি না? আদ্রিতার প্রপার্টির 10% শ্বশুরের নামে রয়েছে, আজকে তাকে দিয়ে পেপারসে সাইন করিয়ে নেব, দেন কালকে সব প্রপার্টি এতিম বাচ্চাদের নামে দান করে সুইজারল্যান্ড ব্যাক করব। তুই টিকিট কেটে রেখেছিস? সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে। জাস্ট এইটুকুর জন্য বাংলাদেশ আসলি? সিগারেটে শেষ টান দিয়ে সেটা শূন্যে ছুঁড়ে মারে আবরার। তারপর ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে, আবরার, আমি একটা কথা বলতে চাই। বল। দেখ ভাই, টনি, ইমা, টিমা আর আরিফ কত কাণ্ড ঘটালো। আমার মা আর তোর বউকে কিডন্যাপ করলো, ওদের এমনি এমনি ছেড়ে দিবে? ব্যাপারটা ভালো দেখাবে না। তার থেকে ভালো হয় না টনির সাথে ইমার বিয়ে দিয়ে দিলাম, আরিফ ছ্যাঁকা খেলো আর আমরা মজা পেলাম। আবরার ঠোঁট বাঁকিয়ে হাসে, হাত এগিয়ে এলোমেলো করে দেয় সিয়ামের চুলগুলো। গুড আইডিয়া, 1 মিনিট। পকেট থেকে ফোন বের করে আবরার ডায়াল করে কারোর নাম্বারে। রিং হতে কলখানা রিসিভ হয়। হ্যালো, শ্বশুরের বেয়াদব বউ। আবরার তাসনিনের পাখি কি করছে? এমা বেগম জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, বাচ্চাদের সাথে গল্প করছে। দ্যাটস গুড। রাত জাস্ট 12টা
5 মিনিটে পাখিকে সুইমিং পুলে পাঠিয়ে দেবেন। এগেন রোম্যান্সের ক্রেভিং উঠেছে। এমা বেগমের ইচ্ছে করে বলতে, বেয়াদব ছেলে, এত বাজে কেন তুমি, কিন্তু বলতে পারে না, কারণ এটা বললে আবার কি না কি বলে বসবে। আমি? ইয়েস। আবরার, শোনো আমার কথা, সময় নেই, আমার বউ চাই। তো নিয়ে যাও, আমি আটকাচ্ছি নাকি? অ্যাকচুয়ালি বউটা ছোট তো, ডার্ক রোম্যান্স সহ্য করতে পারবে না, কাছাকাছি থাকলে সারাক্ষণ ক্রেভ উঠতে থাকবে। আই থিঙ্ক বুঝেছেন কি বলতে চাইছি, বলেই কল কাটে। সিয়াম ভ্রু কুচকে তাকিয়ে আছে। এটা কি হলো? সুইমিং পুলে কি করবি? আবরার আর একটা সিগারেট ঠোঁটে গোজে, তাতে আগুন জ্বালাতে জ্বালাতে জবাব দেয়, চুমু খাবো, হট হট ফিল করছি। মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় সিয়াম, আর মুখে বলে, ভাই তোর এই অতিরিক্ত নিকি ঠেলায় কবে জানি আদ্রিতা পটল তুলবে, তখন কি করবি? আবরার জবাব দেয় না। কি আর করবে, সেও পটল তুলবে, তারপর দুজনে মিলে আসমানে গিয়ে রোম্যান্স করবে। আমান, আহাদ, ইভান চলে এসেছে বাংলাদেশে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তবেই কল করেছে আবরারকে। আগে থেকে বললে সোজাসাপটা না বলে দিত, কিন্তু ওরা বাংলাদেশ দেখতে চায়, অতি চেনা মাতৃভূমির দমকা হাওয়ায় নিজেদের গা ভাসাতে চায়। পুরনো কিছু পিছু টান, ফেলে আসা অতীত, সব কিছুকেই আবার ফিল করতে চায়। আবরার বাংলাদেশে এসেই একটা বাইক এবং একটা BMW কার কিনেছে। বাইকটা বেসিক্যালি তার জন্য, আর কার বন্ধুদের যাতায়াতের সুবিধার্থে। ছোট থেকেই বাইকের প্রতি আলাদা উইকনেস রয়েছে আবরারের। সুইজারল্যান্ডে ও কিনেছিল দুখানা বাইক, বাট কোম্পানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আবরার তাসিন হওয়ার সঙ্গে সঙ্গে বাইকের নেশা কেটে গেছে। কিনেছে বিভিন্ন নামি দামি কার। চৌধুরী বাড়িতে ওঠেনি আবরার, কিনেছে একখানা বাংলো, সেখানেই বন্ধুদের নিয়ে থাকছে। বাংলাদেশের ওয়েদার আজকে ভীষণ কুল, সারাদিন বৃষ্টি পড়ছে, এখনও গুড়ি গুড়ি পড়ছে, দেখতে দারুণ লাগছে। আবরার রকিং চেয়ার দখল করে বসে আছে ব্যালকনিতে, হাতে রয়েছে সিগারেট, গভীর মনোযোগে বৃষ্টি বিলাস করছে এবং সিগারেট ঠোঁটে চেপে ধোঁয়া ওড়াচ্ছে। পরনে সাদা রঙের শার্ট এবং কালো জিন্স। সিয়াম আবরারের পাশে বসে ফোনে মুভি দেখছে। এই মুহূর্তে কোনো দিকেই তার মনোযোগ নেই। সেই বছরখানেক আগে দেখেছিল মাই ফল্ট মুভি। মুভির কাহিনী, রোম্যান্স এবং হিরোইন সব কিছুই রাতের ঘুম হারাম করে দিয়েছিল সিয়ামের। অবশ্য মুভিখানা আবরারই সাজেস্ট করেছিল তাকে। সেই মাই ফল্টের সেকেন্ড সিজন ইয়োর ফল্ট নামে এসেছে। সেটা এতদিন ইউটিউবে অ্যাভেলেবেল ছিল না, বাট কাল রাতে আপলোড হয়েছে একটা চ্যানেল থেকে, সেই দেখছে আপাতত। আমান, আহাদ এবং ইভান ঘুমোচ্ছে। অনেকটা পথ জার্নি করে আসার ফলে বড়ই ক্লান্ত ওরা। সিগারেটে শেষ টান দেওয়ার পরে সিয়ামকে খেয়াল করে আবরার। সিগারেটের ছোট অংশ শূন্যে ফেলে ধোঁয়া উড়িয়ে বলে, কি দেখছিস? উফ আব্বা, কি কমু, মুভি দেখছি নাকি মাখন দেখছি বুঝতে পারছি না। আবরার সিয়ামের হাত থেকে ফোনখানা টেনে নেয়। মুভির একটা গভীর অংশ দেখতে পায়। আবরার শুকনো ঢোক গিলে ফোঁস করে শ্বাস টানে। ফোনখানা ছুঁড়ে মারে সিয়ামের মুখ বরাবর, তারপর দাঁড়িয়ে পড়ে। সিয়াম ভ্রু কুচকে বলে, কোথায় যাচ্ছিস? আবরার শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, রোম্যান্টিক ওয়েদার, অ্যাডাল্ট গেমস না খেললে জমে। সিয়াম চট করে ধরে ফেলল আবরারের কথার মানে। চোখ দুটো চকচক করে ওঠে তার। ফোন বন্ধ করে পকেটে পুরে নেয়, তারপর নিজেও দাঁড়িয়ে পড়ে। ভাই, আমিও খেলতে চাই সেই গেমস। তো খেয়াল না করেছি বলে আবরার বড় বড় পা ফেলে চলে যায়। সিয়ামের হাসিমাখা মুখখানা চুপসে যায়, ঠোঁট ফেটে বেরিয়ে আসে কঠিন গালি। সালা, তুই অ্যাডাল্ট গেমস খেলিস আর লুডো গেমস খেলিস, আমি তোর সাথে যাবই।
মুক্তি মিলবে না তোর। বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে আদ্রিতার। যখনই বৃষ্টি পড়বে তখনই তাকে ভিজতে হবে। মা কত বকে, তবুও সে বারণ শোনে না। আজকে মনের আকাশে মেঘ জমেছে। কান্নাগুলো বৃষ্টিতে রূপান্তরিত হয়ে ঝরে পড়তে চাইছে। মন বলছে, আদ্রিতা নেমে পড় বৃষ্টির মধ্যে, ভিজতে ভিজতে কেঁদে নে খানিকক্ষণ। আরেক মন বলছে, মনে রং লেগেছে তোর যে ভিজতে চাচ্ছিস। একটা মনে দুরকম কথাবার্তায় বিরক্ত হয় আদ্রিতা। শোনে না কারোর কথা, চুপচাপ দরজা খুলে বেরিয়ে আসে বাগানে। ছাউনি পার হতেই ঝমঝম বৃষ্টি ভিজিয়ে দেয় আদ্রিতার গোটা শরীর। সাদা রঙের টি শার্ট ভিজে একাকার হয়ে যায়। ধীর গতিতে পা বাড়ায় আদ্রিতা। সুইমিং পুলের পাশে এসে পা থামায়। দুই হাত দুই দিকে মেলে দিয়ে আসমানের পানে তাকায় চোখ বন্ধ করে। চিৎকার করে বলে ওঠে, আবরার, তাসনিন, আমি বাঁচতে পারছি না আপনাকে ছাড়া। আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সর্বক্ষণ মনে হয় সকল অভিমান ভেঙে ছুটে চলে যায় আপনার কাছে, আপনার প্রশস্ত বুকে মাথা রেখে কলিজাখানা শান্ত করি, কিন্তু পাচ্ছি না। কতদিন হয়ে গেল আপনাকে দেখি না। একটু থামে আদ্রিতা, হাঁটু মুড়ে বসে পড়ে। সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে বিড়বিড় করে বলে, হয় আজকে আবরার তাসনিন আসুক, না হলে আমার মরণ হোক। এই যন্ত্রণা থেকে মুক্তি চাই আমি, একটু শান্তি পেতে চাই। কালো রঙের বাইকখানা নিয়ে একদম সুইমিং পুলের পাশে চলে আসে আবরার। আসক্তিময় প্রয়াসীকে দেখে বাইক থামায়। মাথা থেকে হেলমেট খুলে বাইকের হ্যান্ডেলে রাখে, তারপর নেমে পড়ে। বৃষ্টির শব্দ এবং নিজের ভাবনা এতটাই ব্যস্ত ছিল আদ্রিতা যে বাইকের শব্দ শুনতে পায়নি। এই সুযোগটাই কাজে লাগে আবরার। চুপি চুপি গিয়ে বসে পড়ে আদ্রিতার পাশে। অভিমানের টইটম্বুর মুখখানার পানে এক পলক তাকিয়ে নজর দেয় ভেজা টি শার্টে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে আবরারের। টি শার্ট ভেদ করে মুখ উন্মুক্ত কোমরে হাত ঢুকিয়ে দেয়। চমকায় আদ্রিতা। অতি দ্রুত পাশ ফিরে তাকায়। মুহূর্তে ভয়গুলো আশ্চর্যে পরিণত হয়। আবরার এসেছে? নিশ্চয়ই এটা আদ্রিতার মনের ভুল। তাই কয়েকবার পলক ঝাপটায়, কিন্তু না, আবরার সচ্ছে না। তাহলে কি মনের ভুল নয়? আবরার কি বুঝল? সে মুখ এগিয়ে নিয়ে চুমু খায় আদ্রিতা শুকনো ওষ্ঠে। একটুখানি পিছিয়ে যেতে নেয় আদ্রিতা, তবে সেই সুযোগটা দেয় না আবরার। কৌশলে কোমর পেঁচিয়ে ধরে সাপের মতো নিজের দিকে টেনে নিয়ে হাসকি স্বরে বলে, মিস করছিলে পাখি? আদ্রিতা জবাব দেয় না, বা আবরার জবাব দেওয়ার সুযোগ দেয় না। আদ্রিতাকে শূন্যে তুলে সুইমিং পুলে নেমে পড়ে। আরিফ এবং এমা বেগম ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিলেন। তখনই তাদের নজর পড়ে সুইমিং পুলের পানে। আরিফ চোখ ঘুরিয়ে নিজের কক্ষে চলে যায়। ইমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, অসভ্য ছেলে, প্লেনের ওয়াশরুম, আবার এখন আমার বাড়ি সুইমিং পুল। নেক্সট টাইম চাঁদে যাব আমি, শিওর। আমার তো ইচ্ছে করছে এই ছেলেকে চাপকে ম্যানার্স শেখাতে, একটু লজ্জা ছিটেফোঁটা নেই। ছি। আরাফ ভেতর থেকে ডাকে, এমা, এখনও ওখানে দাঁড়িয়ে আছো কেন? ইমা বেগম রাগে ফুসফুসতে ফুসতে ভেতরে যায়। তুমি কিছু বলছো না কেন? তোমার মেয়ে দিনকে দিন বেয়াদব হয়ে যাচ্ছে। আরাফ খাটে বসে এবার মুখ পানে তাকিয়ে বলে, ও কি করেছে? কি করেছে মানে? এই ছেলেটাকে প্রশ্রয় দিচ্ছে, এই ছেলের জন্য কেন্দ্রীয় কোর্টে অস্থির হচ্ছে। আরিফ হাসে একটু, তারপর হতাশ স্বরে বলে, মেয়েটা বরাবরেরই ভালোবাসার পাগল। বাপ হয়ে আমি কোনোদিনও একটু ভালোবাসা দিতে পারিনি। ওর মাটাও চলে গেল, অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে বড় হয়েছে। এই যে আমি বহু বছর পর ওকে নিজের কাছে এনে রেখেছি শুধু সম্পত্তির জন্য। কালকে সাইন করে দিলেই টনির হাতে তুলে দেব। কি স্বার্থপর বাবা আমি। এমা বিরক্ত হয়ে বলে, এসব আমায় বলার কারণ? এমনি বলছি, ওদের প্রাইভেসি দাও।
ওই বেয়াদব ছেলেটা ছাড়া আমার মেয়েটাকে গোটা দুনিয়ায় আর কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। চলবে।